রেডিও মিলনের আজকের নিবেদন কল্লোল কুমার দত্তের কাহিনী অন্ধকার। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে কল্লোল কুমার দত্তের কাহিনী অন্ধকার। চাঁদমোহন চ্যাটার্জিকে কোনোদিনই সুনজরে দেখতে পারেনি প্রতুল। পাশের বাড়িতেই থাকে লোকটা। রেসের বুকমেকারি বা বাড়ির দালালি এইরকম একটা কিছু পেশা। পোশাক পরিচ্ছদে অতি উগ্র আধুনিক, আহারে বিহারে একেবারে ইংরেজ ঘেঁষা। নিত্য রাতেই তার বাড়িতে পার্টি হয়, না হয় জলসা টলসা কিছু একটা লেগেই থাকে। হইচই এবং চিৎকারে কত বিনিদ্র রজনী যে প্রতুলকে বসেই কাটাতে হয়েছে সেগুলো ভুলবার নয়। এবং নয় বলেই লোকটাকে দরজার গোড়ায় এসে দাঁড়াতে দেখে সে সুস্পষ্ট বিরক্তির সঙ্গে বলে উঠল, এখন আমি খুব ব্যস্ত, অন্য সময় আসবেন। চাঁদমোহন কিন্তু নাছোড়বান্দা, কাকুতির সঙ্গে বলল, বড় দরকার স্যার, বিশেষ জরুরি, 5 মিনিটও লাগবে না। কিছুক্ষণ চুপ করে কি যেন একটা চিন্তা করল প্রতুল। এর কথা শুনতে যত সময় লাগবে তার চেয়েও অনেক বেশি সময় ব্যয় হবে একে বিদেয় করতে, সুতরাং রাজি হওয়াই শ্রেয়। তারপর বলল, ভেতরে আসুন, যত সংক্ষেপে পারেন শুধু বক্তব্যটুকু বলে যান, কোনো গৌরচন্দ্রিকা নয়। আগে আপনি স্যার পুলিশে কাজ করেন, তাই না? ভুল শুনেছেন আপনি, পুলিশে কেন, কোথাও কাজ করি না আমি। কিন্তু নাই করুন, কিন্তু রোজ লালবাজারে তো যান। তা যাই, কিন্তু কেন বলুন তো? সেখানে কোনো বন্ধু বা বিশেষ জানাশোনা নিশ্চয়ই কেউ আছে আপনার। সে জেনে আপনার লাভটা কি? বলছি স্যার, বলছি, আমার বাড়িতে কাল শীত দিয়েছিল। পাশের বাড়িতে আমার এক বন্ধু তাকে দেখে থাকবেন, তার ঘরেও বাদ যায়নি। এমনকি আমার ভাই রামমোহনের ঘরেও। পাইকারিভাবে তাহলে শীত দেওয়া হয়েছে বলতে চান? তা আমাকে না বলে একটু দূরেই তো থানা আছে, সেখানে গিয়ে খবর দিন। কিন্তু আপনি ঠিক ব্যাপারটা বুঝছেন না স্যার। মুশকিল হচ্ছে কি, খবর দেওয়ার মতো কিছু নেই কি না। মানে কিছুই নিয়ে যায়নি, কাজেই নেয়নি যখন, তখন আর থানায় খবর দিয়ে কি হবে? কিছুই নেয়নি? আশ্চর্য। ঠিক বলেছেন স্যার, আশ্চর্য। সেই জন্যই তো বলছি, লালবাজারে গিয়ে যদি আপনার কোনো জানাশোনা লোককে বলে দেন। বলতে অবশ্য ইন্সপেক্টর আনন্দমোহনকে আমি পারি, কিন্তু তাতে লাভ কি হবে কিছু? যদি কিছু চুরি যেত তাহলে না হয়। যদি কিছু চুরি যেত তাহলে ভয় পেয়ে আপনার কাছে ছুটে আসতুম না। সমস্তটা কেমন যেন গোলমেলে। রহস্যটা কি যদি আপনার বন্ধু আনন্দবাবু আবিষ্কার করতে পারেন, বুঝতেই তো পারছেন, শত্রুর আমার অভাব নেই। উঠে দাঁড়িয়ে প্রতুল তাকে বিদায় দেওয়ার জন্য বলল, বেশ, লালবাজারে গেলে আমি আনন্দবাবুকে বলবো, যদি তার কিছু করবার থাকে করবেন। অনেক ধন্যবাদ জানিয়ে রেসের 2-1টা শিওর টিপের প্রতিশ্রুতি দিয়ে চাঁদমোহন অতঃপর বিদায় নিল। ঘটনাটাকে প্রতুল কিন্তু অত সহজে মন থেকে ছেঁটে ফেলতে পারল না। ঘরে ঘরে চোর শীত দিল, অথচ কোনো জিনিসই অপহৃত হলো না। এর কারণটা কি? যে শীত দিয়েছে সে তাহলে কি চেয়েছিল? টাকা? কোনো দলিল? কিংবা? কিছুক্ষণ পর এই কথাগুলো ভাবতে ভাবতে প্রতুল লালবাজারে এসে হাজির হল। ইন্সপেক্টর আনন্দমোহন নিজের ঘরেই ছিলেন। দেখে মনে হলো খুব ব্যস্ত। তবু এক ফাঁকে প্রতুলের দিকে তাকিয়ে লঘু কণ্ঠেই প্রশ্ন করলেন, কি খবর? মেঘনা চাইতেই জল যে। চেয়ারের ওপরে চিন্তিত মুখে বসে পড়ে প্রতুল জবাব দিল, ব্যাপারটা গুরুতর নয়, তবু মনে হচ্ছে আপনার কিছু কাজে লাগবে। আমার বাড়ির পাশেই চাঁদমোহন চ্যাটার্জি বলে এক ভদ্রলোক থাকেন। একটু আগেই এসে তিনি জানিয়ে গেলেন কে বা কারা তার ঘর, তার ভাইয়ের ঘর, এমনকি তার বন্ধুর বাড়িতেও শীত দিয়ে তছনছ করে গেছে। অথচ মজা হচ্ছে কোনো জিনিসই চুরি যায়নি। আনন্দমোহনের মুখখানা হঠাৎ গম্ভীর হয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, আবার আপনিও এই খবর নিয়ে এসেছেন?
শুধু আপনার প্রতিবেশী নয় প্রতুলবাবু, গত ৩-৪ দিনে অন্তত ২০ জন জানিয়ে গেছে যে তাদের ঘরে শীত পড়েছে। সংবাদটা চিত্তাকর্ষক, সন্দেহ নেই। মাপ করতে হবে। আপনার কি মনে হয় কোনো জরুরি দলিল বা কাগজ কিংবা নকশা? হ্যাঁ, হতেও পারে, কে জানে। হয়তো সমস্তগুলোই একটা দলেরই কাজ। আমার তো তাই মনে হয়। যাই হোক, চুপ করে থাকা আর চলবে না, একটু বেঁচে দেখতে হবে আর কি। ইত্যবসরে ফোনটা বেজে উঠে আনন্দমোহনের বক্তব্যে বাধা দিল। রিসিভারটা তুলে নিয়ে তিনি বললেন, হ্যালো। ধীরে ধীরে তার মুখখানা কালো হয়ে উঠল, কপালের শিরা দুটো হয়ে উঠল সামান্য স্ফীত। উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, আচ্ছা, কিন্তু কেউ যেন কোনো জিনিস না ছোঁয়, কিংবা আমি না যাওয়া পর্যন্ত বাড়ি থেকে না বেরোয়। সশব্দে রিসিভারটা নামিয়ে রেখে তিনি প্রতুলের দিকে ফিরে তাকালেন। নিশ্চিত হওয়ার জন্যই বোধ করি প্রশ্ন করলেন, প্রতুলবাবু, কি নাম আপনার প্রতিবেশীটির? চাঁদমোহন চ্যাটার্জি। মানে যার নাম এইমাত্র বলছিলেন? কিন্তু কেন? তিনি মারা গেছেন, বোধহয় খুন। অসম্ভব বিস্ময়ে প্রতুল চমকে উঠল। তার হাতের জ্বলন্ত সিগারেটটা আর একটু হলেই ফসকে পড়ে যেত। ভ্রু দুটো কুঁচকে কতকটা আপন মনেই সে বলল, এই কিছুক্ষণ আগেই, ০.৫ ঘন্টাও হয়নি। তার সঙ্গে আমি যে কথা বলেছি, কে? তার কথা শেষ হওয়ার আগেই আনন্দমোহন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমার সঙ্গে আসবেন নাকি প্রতুলবাবু? হ্যাঁ, নিশ্চয়ই, চলুন। পথিমধ্যে আনন্দমোহন ফোনে পাওয়া সংবাদটির বর্ণনা প্রসঙ্গে বলে চললেন, চাঁদমোহন তার অফিস ঘরে ঢোকার মিনিট 10 পরেই নাকি দেখা যায় তিনি টেবিলের উপর ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। আর ঘটনাটা ঘটবার একটু আগেই তার ঘরে একটি লোক ঢোকে, অবশ্য তারই কর্মচারী। আপনার কি মনে হয় ওই লোকটাই তাকে খুন করেছে? বাধা দিয়ে আনন্দমোহন বললেন, তাও হতে পারে, তবে ওখানে না গিয়ে কিছু না দেখে তো কিছু বলতে পারি না। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখলেন স্থানীয় একজন কনস্টেবল বাড়ির দরজায় পাহারায় নিযুক্ত। গম্ভীর স্বরে আনন্দমোহন তাকে জিজ্ঞেস করলেন, এখান থেকে কেউ পালায়নি বা পালাতে চেষ্টাও করেনি? নমস্কার জানিয়ে কনস্টেবলটি বললে, আগে না, পালায়নি কেউই, তবে চেষ্টা করেছিল। তাকে ধরে রাখা হয়েছে। আমি তার নাম ঠিকানা লিখে রেখেছি। কথা শেষে সে পকেট থেকে একখানা খাতা বের করে বার কয়েক তার উপর চোখ টোক বুলিয়ে নিয়ে মুরব্বিয়ানার চালে বলল, লোকটার নাম হলো গিয়ে ত্রিবান্দাম ভান্ডারী, ঠিকানা 13 নম্বর কটু ঘোষাল স্ট্রিট। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে আনন্দমোহন প্রতুলের পানে ফিরে বললেন, এ নামটা আমার যথেষ্ট পরিচিত। যদ্দূর মনে হয় এই আমাকে ফোনে খবরটা দেয়। একসঙ্গে ৩-৪টে সিঁড়ির ধাপ অতিক্রম করে তারা দ্বিতলে উঠে এলেন। দুধারে সারিবন্দি ঘরের একটাতে দেখা গেল দরজায় পিতলের ফলকে লেখা চাঁদমোহন চ্যাটার্জি। সশব্দে দরজাটা খুলে ফেলতেই প্রতুল দেখল ঘরখানা বেশ বড়, তবে ৩ পিস কাঠ দিয়ে সেটাকে গোটা কয়েক ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয়েছে। কোনোটায় লেখা অফিস, কোনোটায় বা প্রাইভেট। দরজার সামনেই যে অংশটা, সেখানে জনা কয়েক লোক সগর্জনে পায়চারি করে বেড়াচ্ছিল। দেখে মনে হয় মুহূর্ত কয়েকের প্রতীক্ষায় যেন তাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। প্রতুল আর আনন্দমোহনকে দেখে তারা সমস্বরে চিৎকার করে ছুটে এলো। আমাদের এভাবে আটকে রাখার মানে কি? আমরা কি বড় জানোয়ার নাকি? না এটা মগের মুলুক যে যা মনে করেন তাই করবেন? তাদের এই অভদ্রচিত কথায় ক্রোধে আনন্দমোহনের ফেটে পড়বার উপক্রম হলেও এগিয়ে যেতে যেতে তিনি নিজেকে যথাসম্ভব শান্ত করলেন। তারপর বললেন, আপনাদের মধ্যে ত্রিবান্দ্রম ভান্ডারী কার নাম? ভিড়ের মধ্যে থেকে একটি শীর্ণকায় লোক বেরিয়ে এসে বলল, আমার নাম। কিন্তু কেন বলুন তো? তার আপাদমস্তক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে আনন্দমোহন বললেন, আচ্ছা, সামান্য 2-4টে কথা আছে আপনার সঙ্গে। আশা করি
নিশ্চয়ই নিশ্চয়ই। কিছুক্ষণের জন্য তাকে অপেক্ষা করতে বলে আনন্দমোহন প্রাইভেট চিহ্নিত অংশটায় প্রবেশ করলেন। মেহগিনি কাঠের তৈরি মসৃণ একখানা টেবিলের ওপর চাঁদমোহন মুখ গুঁজড়ে পড়েছিল। হাত দুখানা দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ। তারই নিচে মেঝেই কতকটা রক্ত জমাট বেঁধে গিয়েছে। ঘরের চারধারে ইতস্তত বিক্ষিপ্ত কাগজপত্র, কোনোটা ব্যবসা সংক্রান্ত চিঠি, কোনোটা বিল, কোনোটা বা চালান। মৃতদেহের পানে কিছুক্ষণ দৃষ্টি নিবদ্ধ রেখে একসময় আনন্দমোহন বললেন, পিছন থেকে তীক্ষ্ণধার ছুরিখানা এমনভাবে ছোড়া হয়েছে যে বুক ভেদ করে সেটা চলে গিয়েছে। প্রতুল কিন্তু তার কথার কোনো প্রত্যুত্তর করল না। সে তখন চারিদিকে ছড়ানো কাগজপত্রগুলো বাছতে শুরু করে দিয়েছে কোনো সূত্রের আশায়। হঠাৎ আনন্দে উচ্ছ্বসিত হয়ে একখানা কাগজ আনন্দমোহনের পানে এগিয়ে দিয়ে সে খুশি ভরা কণ্ঠে বলে উঠল, এই দেখুন আনন্দবাবু। প্রতুলের হাত থেকে আনন্দমোহন কাগজখানা একরকম ছিনিয়েই নিলেন। দেখলেন চাঁদমোহন তার ভাই রায়মোহনের উদ্দেশ্যে লিখেছে, আমি আমি ভয়ার্ত। কথাটা শেষ হয়নি, শুধু তলায় কতকগুলো কালির আঁচড়, শিশুর হাতে আঁকা ছবির মতো। সন্দেহের সুরে প্রতুল বলল, আমার মনে হয় চাঁদমোহন যখন লিখছিলেন তখন তাকে হত্যা করা হয়েছে। কথা শেষে সহসা টেবিলের তলায় লক্ষ্য পড়তেই সে দেখল একটা কলম পড়ে। সেটা তুলে নিয়ে সে আবার বলল, এই দেখুন, আরও একটা মস্ত প্রমাণ। হাত থেকে খসে পড়ে কলমের নিবটা একেবারে ভোঁতা হয়ে গেছে। আলোর সামনে হাতের কাগজখানা মেলে ধরে সেটার উপর একবার তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে আনন্দমোহন বললেন, এই যে কতকগুলো ফুটো আছে এখানে, তাহলে আমাদের ধারণাটা। তার মুখখানা গম্ভীর হয়ে গেল। মৃতদেহের পানে তাকিয়ে কি একটা কথা মনে হতেই তিনি আবার বললেন, দরজার দিকে মুখ ফিরিয়ে উনি তো বসেছিলেন, তবে ছুরিটা পিঠের উপর বিদ্ধ হলো কি করে? হয়তো হত্যাকারী এর সামনে দিয়ে ঘরে ঢোকে, তাকে দেখা মাত্রই ভয় পেয়ে কাগজের উপরে কথাটা লিখতে গিয়ে মাঝপথে মারা পড়েন। কই হে ত্রিবান্দ্রম, ভেতরে এসো। ত্রিবান্দ্রমের মুখখানা ছাইয়ের মতো সাদা হয়ে গেল। তবে নিজেকে সংযত করে নেওয়ার জন্য গলাটা একবার ঝেড়ে নিয়ে এগিয়ে এসে বলল, বলুন স্যার, যা বলবার। চাঁদমোহন বাবুর মৃতদেহ কখন আপনার চোখে পড়ে? ত্রিবান্দ্রম চুপ করে রইল। প্রবলভাবে কাঁধটা নাড়া দিয়ে আনন্দমোহন আবার বললেন, কই বলুন। বলছি স্যার, বলছি। মিস্টার চ্যাটার্জি আজ 2টো বাজার পরে এসেছেন। আচ্ছা, তা অন্যদিন কখন আসেন? অন্যান্য দিন আসেন ঠিক 10টায়, কোনো দিন বা 2-5 মিনিট আগেও এসে পড়েন। তবে দেরি একদিনও হয়েছে বলে আমার জানা নেই। তাহলে হঠাৎ আজ ব্যতিক্রম ঘটল কেন? সে সম্বন্ধে আমি কিছুই জানি না। তবে আজ তাকে একটু বিরূপ দেখেছিলাম, তার খানিক বাদেই আমি এই অবস্থায় দেখি। কথার ফাঁকে প্রতুল লক্ষ্য করছিল ত্রিবান্দ্রম কাঁপছে, বোধ করি ভয়ে। তখন আন্দাজ কটা? 2:30 নাগাদ। আপনি কি কারণে তার ঘরে ঢুকেছিলেন? তিনি কি ডেকে পাঠিয়েছিলেন নাকি অন্য কোনো কারণে? পরের রেসের জন্য যে টাকা সংগ্রহ হয়েছিল, আমি সেটা কোথায় রাখবো জিজ্ঞেস করতে গিয়েছিলাম। আচ্ছা, এই আধ ঘন্টার মধ্যে আর কেউ তার ঘরে ঢুকেছিলেন? নিশ্চয়ই, সবসময় তার ঘরে লোক যাওয়া আসা করে। মিস্টার চ্যাটার্জি অত্যন্ত সাদাসিধে সরল মানুষ ছিলেন, তাই কারো সঙ্গে গল্পগুজব করতে তিনি কুণ্ঠা বোধ করতেন না। তবে আজকে যারা এসেছিলেন তাদের মধ্যে অধিকাংশ লোককেই সুনজরে দেখতে পারা যায় না। তারা এসেছিলেন টাকা ধার করতে, পেয়েছিলেন কি? কেউ পেয়েছেন, কেউ পাননি। আর কিছু আমি জানি না, আমি তখন বড্ড বেশি ব্যস্ত ছিলাম কাজে। তার শেষের কথাগুলোতে আনন্দমোহন যেন একটু রুষ্ট হলেন। তবে আপনি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কেন? আমি মানে আমার স্ত্রীকে ফোন করতে গিয়েছিলাম। স্ত্রীকে ফোন করতে চেয়েছিলেন নাকি সোজা লালবাজারে খবর দিয়েছিলেন? কোনটা? আমি মানে আমার। থামুন, তাহলে আপনি তাকে খুন করেছেন? বাঁশ পাতার মতোই ত্রিবান্দ্রমের দেহটা বার কয়েক কেঁপে উঠল।
কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। তৎক্ষণাৎ প্রতিবাদ জানিয়ে সে বলল, আমি খুন করেছি? কে আপনাদের বলল? তার উপর আমার কোনো রাগ নেই, বা আমিও তাকে আর কোনো রকম ঘৃণা করি না। আপনি তাহলে স্বীকার করছেন যে আগে তাকে ঘৃণা করতেন? আপনারা আমাকে এমন থতমত খাইয়ে দিচ্ছেন যে আমি কি বলছি তা আমি নিজেই জানি না। তাহলে আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কেন? আমি মানে ভয় পেয়ে। তাহলে আপনাকে একটু কষ্ট করে যেতে হবে। কোথায়? এই একটু লালবাজারে। হাতখড়িটার পানে একবার আনন্দমোহন তাকিয়ে বললেন, আপনাদের একটু কষ্ট করতে হবে। যতক্ষণ না এই ব্যাপারে কিছুটা নিশ্চিত হতে পারছি ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। কি করব বলুন? আমার করবার কিছু নেই। তার কথাই বহাল রইল। ত্রিবান্দামকে লালবাজারে নিয়ে যাওয়া হলো। বাকি লোকগুলিকে ওই বাড়িরই একতলার একখানা ঘরে পুরে কনস্টেবল পাহারা দেওয়ার ব্যবস্থা করা হলো। প্রতুল বলল, আপনার কি মনে হয় আনন্দবাবু, ত্রিবান্দম এই খুনের সঙ্গে সম্পূর্ণ জড়িত আছে? সেটা ঠিক বলা যায় না, তবে লোকটা খুনির সম্বন্ধে যে কিছু জানে সে কথা আমাদের কাছে গোপন করেছে, এটা আমি হলফ করে বলতে পারি। আমার মনে হয় চাঁদমোহন তার ঘরে ঢোকার আগেই হত্যাকারী সেখানে লুকিয়েছিল, আর সে কাজে তাকে সাহায্য করেছে ত্রিবান্দ্রম। লুকিয়েছিল? কোথায়? ওই ঘরেই। আপনি অত লক্ষ্য করেননি। একপাশে একটা পর্দার আড়ালে একখানা চাবি দেওয়া ছোট ঘর আছে, সেখানেই সে লুকিয়েছিল হয়তো। অবশ্য এটা আমার নিছকই অনুমান। পুনরায় মৃতদেহের ঘরে এসে আনন্দমোহন দরজাটা বন্ধ করে দিলেন। তারপর শুরু করলেন তীক্ষ্ণ অনুসন্ধান। মৃতের জামার পকেটগুলো হাতড়ে প্রথমে বের করলেন কিছু খুচরো টাকা পয়সা, তারপর একখানা ডায়েরি, তারপর বের হলো এক থলো চাবি। তার মধ্যে থেকে একটা চাবি বেছে নিয়ে পর্দার আড়ালের দরজাটা খুলে ফেললেন তিনি। তারপর বললেন, এই দেখুন প্রতুলবাবু, এই ঘরটির কথাই বলছিলাম। আসবাবহীন ঘরের চারদিক লক্ষ্য করতেই দেখা গেল মেঝের ওপর দুপাটি জুতোর দাগ। কাদা সমেত নিশ্চয়ই কেউ এখানে এসে দাঁড়িয়েছিল। দেখুন প্রতুলবাবু, যা ভেবেছিলাম অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে, জুতোর ছাপ। কিন্তু কিন্তু চাবি বন্ধ করে ঢুকলো কি করে লোকটা? হত্যা করার আগে যেমন করেই হোক হত্যাকারী দরজা খোলে এবং সময় মতো এখান থেকে বেরিয়েই কাজ সেরে সে সরে পড়েছে। তবে এমনও হতে পারে যে ঘরের দরজাটা আগে থেকেই খোলা ছিল, বেরিয়ে যাওয়ার সময় এমনভাবে সেটা বন্ধ করেছে যে টেপা কলটা আটকে গেছে। ডায়েরি থেকে প্রতুল তেমন কিছুই পেল না। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে এক সময় রায়মোহনের ঠিকানাটা বের করল সে। বলল, অতঃপর আমাদের এখানেই যেতে হবে। আমার মনে আছে শীত দেওয়ার ব্যাপারে চাঁদমোহন তার ভাই রায়মোহনের নামটা উল্লেখ করেছিলেন। মৃতদেহ একজন পুলিশের হেফাজতে রেখে প্রতুল আনন্দমোহনকে সঙ্গে করে রায়মোহনের বাড়ির উদ্দেশ্যে পথে নেমে পড়লেন। ডোভার লেনে আরও 5খানা হাল ফ্যাশনের বাড়ির চেয়ে রায়মোহনের ফ্ল্যাট বাড়িখানা উচ্চতায় এবং দৈর্ঘ্যে বেশ বড়। ভেতরে ঢুকতেই সামনে লিফট। আর যাই হোক, ভাড়াটেদের সুবিধের জন্য মালিক যে দয়া করে এটা করে দিয়েছেন সেজন্য তাকে সত্যিই ধন্যবাদ জানাতে হয়। বাড়িখানার চারপাশটা একবার দেখে নিয়ে প্রতুল লিফটের সামনে এসে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখতে না পেয়ে নিজেই লিফট চালিয়ে দ্বিতলে উঠে এলো। ঘরের পর ঘর দেখতে দেখতে তারা দরজার পিতলের ফলকে রায়মোহন চ্যাটার্জি লেখা ঘরখানার সামনে এসে দাঁড়ালো। কলিং বেলটা চোখে পড়তেই প্রতুল সেটা সজোরে টিপতে লাগলো। মিনিট 5 ক্রমাগত টেপবার পরেও যখন ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তখন তারা ফিরে যাওয়ারই উপক্রম করল। সিঁড়ির প্রথম ধাপে সবে পা দিয়েছে এমন সময় সশব্দে দরজাটা খুলে গেল। কতকটা চাঁদমোহনের মতোই দেখতে একজন লোক বেরিয়ে এলো। তাকে কোনো কথা বলার অবসর না দিয়ে আনন্দমোহন বললেন, আপনারই নাম কি রায়মোহন চ্যাটার্জি? চাঁদমোহন বাবু। তার কথা শেষ হওয়ার আগেই লোকটি অকস্মাৎ অব্যক্ত একটা আর্তনাদ করে লুটিয়ে পড়ল। পুনরায় বিস্ময়ের পালা। এক লহমার জন্য উভয়ে উভয়ের পানে বিস্ময় বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইলেন।
পরক্ষণেই আনন্দমোহন মৃতদেহের ওপর ঝুঁকে পড়ে লক্ষ্য করে বললেন, আরে একেও ছুরি মারা হয়েছে, আমরা বড্ড দেরি করে ফেলেছি। আপনি কি মনে করেন খুনি এখন এই বাড়িতে আছে? আমরা লিফটে চড়ে উপরে আসবার সময়ই শেষ হয়ে পড়েছে। তবু একবার। কথাটা অসমাপ্ত রেখেই তিনি অনুসন্ধান শুরু করলেন। জানালার বাইরে তাকিয়ে দেখলেন, কিন্তু না, কারো ছায়াটুকু পর্যন্ত দৃষ্টিগোচর হলো না। ঘরটা দেখেই বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই সেখানে যেন একটা প্রবল ঝড় বয়ে গেছে। টেবিলের কাগজপত্র এদিক ওদিক ছড়ানো, হাতলবিহীন চেয়ার, পিতলের ফুলদানি দুটোই স্থানভ্রষ্ট, আলমারির কাঁচগুলো শতফালি, এমনকি জানালার পর্দাটাও শতটুকরো হয়ে একপাশে পড়ে রয়েছে। সবচেয়ে বিস্ময়কর, মেঝের ওপর কার্পেটটা রক্তে মাখামাখি। লোকটা যেখানে গিয়ে আছড়ে পড়ল ঠিক ততদূর পর্যন্ত একটা গাঢ় রক্তের রেখা। আনন্দমোহনের দৃষ্টিতে সেটুকুও এড়ালো না। আমরা আসার 2-5 মিনিট আগেই এখানে একটা বড় রকমের দ্বন্দ্ব ঘটে গিয়েছে, আর তার প্রমাণ হচ্ছে এখানকার বিশৃঙ্খল অবস্থা। আপনার কি মনে হয় এটা ওই একই লোকের কাজ? হ্যাঁ, ঠিক তাই। পরক্ষণেই মৃতদেহের ওপর পুনরায় ঝুঁকে পড়ে আনন্দমোহন পুঙ্খানুপুঙ্খ রূপে লক্ষ্য করতে লাগলেন। ছুরি, হ্যাঁ, ছুরি মারা হয়েছে লোকটাকে। তীক্ষ্ণ ফলা একখানা ছুরি এমনভাবে ছোড়া হয়েছে যে আয়তনে ক্ষতটা তেমন বেশি না হলেও গভীরতাটা যেন তার একটু সীমা অতিক্রম করেছে। সবশেষে বুঝলে প্রতুল, হত্যাকারী ছুরিখানার সঙ্গেই নিয়ে গিয়েছে। আমি একবার সারা বাড়িখানা দেখে আসি, আর যদি কারো সন্ধান পাই হয়তো তার কাছ থেকে আমরা কিছু জানতে পারবো। প্রথমে আশপাশের ঘরগুলো দেখে নিয়ে প্রতুল নিচে নেমে এলো। দেখল সামনে একজন ঝাঁকড়া চুলওয়ালা লোক বসে বসে ঢুলছে। বোধ করি সারা রাত্রি ঘুম না হওয়ার অবসাদে তন্দ্রাটা তার এসেছে বেশ গভীরভাবেই। তাকে দেখলেই মনে সন্দেহ জাগে। বুদ্ধি বলতে কোনো পদার্থ সত্যিই কোনোদিন তার মাথায় ছিল কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। প্রতুল তার সামনে গিয়ে চড়া গলায় ডাকল, ওয়ে শুনছ, গত 2 ঘন্টার মধ্যে রাইমোহন বাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল কিনা বলতে পারো? হতভম্বের মতো লোকটা প্রতুলের কথার পুনরুক্তি করে বলল, রায়মোহন বাবু, মানে ওই যিনি দোতলার সামনের ঘরেই থাকেন, তাই তো? তাকে? হ্যাঁ, তাকে। ঘন্টা 2-এর মধ্যে তার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল। উত্তরে লোকটা যা বলল তা শুনে প্রতুল বুঝল এর সঙ্গে বাক্যব্যয় করা বৃথা। দ্রুতপদে সে পুনরায় দ্বিতলে উঠে গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে আনন্দমোহনকে তার পানে তাকিয়ে থাকতে দেখে সে বলল, নিচে একজন লোক আছে, কিন্তু সে একেবারে খাজা আহম্মক ছাড়া আর কিছুই নয়। আমি ফোন করে দিয়েছি লালবাজারে, ডাক্তারকে সঙ্গে নিয়ে এখনই আমাদের লোক এসে পড়বে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এলেন। এসেই শুরু করলেন পরীক্ষা। তারপর বললেন, ছোড়া যে মারা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, তবে ছোড়াখানার মুখে কোনো তীব্র অ্যাসিড মাখানো ছিল কিনা সেটা ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। বেশ, পরীক্ষা করে দেখুন। আমরা তাহলে এখন চললুম। আপনার কাজ শেষ হলে আমাকে খবর দেবেন লালবাজারে। বাকি লোকগুলোকে সারা বাড়িখানা পাহারা দেওয়ার আদেশ দিয়ে তিনি বেরিয়ে এলেন প্রতুলকে সঙ্গে নিয়ে। সবেমাত্র পথে পা বাড়িয়েছেন এমন সময় একখানা কালো রঙের মোটর এসে থামল। মোটর থেকে নামল একটি অল্প বয়সী তরুণী। তার পানে চেয়ে আনন্দমোহন সবিস্ময়ে বলে উঠলেন, কি হয়েছে মা, তুমি হঠাৎ কি মনে করে? প্রতুলও তার সঙ্গে বলে উঠল, তটিনী, তুমি হঠাৎ কেন এলে মা? তটিনী আনন্দমোহনের মেয়ে। বয়স বেশি না হলেও বাপের সঙ্গে থেকে থেকে এর মধ্যেই সে গোয়েন্দাগিরিতে বেশ পটু হয়ে উঠেছে। শানিত দৃষ্টি মেলে সে বললে, একটা খবর আছে। আর সেটা কি? কিছুক্ষণ আগে আপনারা যাকে বন্দি করেছিলেন সে পালিয়েছে। পালিয়েছে মানে? তুমি ঠিক বলছো? ত্রিবান্দম ভান্ডারী নাম তো? হ্যাঁ, ত্রিবান্দম ভান্ডারী। আপনারা যাকে একটু আগেই বন্দি হিসেবে লালবাজারে পাঠিয়েছিলেন। আচ্ছা, বিকুবদের হাতে দিয়ে ভরসা করেছিলাম বটে। সে নিশ্চয়ই আমাদের আশেপাশে ঘুরছে সুযোগ খোঁজার আশায়। চলুন
লালবাজারে গিয়ে এখনই আর একটা কিছু। তাকে শেষ করতে না দিয়ে আনন্দমোহন বললেন, আগে লালবাজার তো যাই, তারপর ভাবা যাবে কি করব না করব। মুখে তিনি ও কথা বললেও আসলে কিন্তু মনের মধ্যে তার তখন ঝড় বইতে শুরু করেছে। ত্রিবান্দ্রম পালিয়েছে, তবে কি সত্যি সে খুনি? যানজটপূর্ণ চৌরঙ্গির ওপর দিয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন তিনি। গাড়ি গতিসীমার বাঁধন ছাড়িয়েছে। পার্ক স্ট্রিটের মোড়ে লাল আলোটা জ্বলে উঠল, তবুও তিনি গতি থামালেন না। বিপরীতমুখী দুখানা গাড়ির মাঝখান দিয়ে হু হু শব্দে ছুটে বেরিয়ে এলেন। পথচারীর দল সবিস্ময়ে সরে দাঁড়াতে লাগলো। ট্রাফিক পুলিশ গাড়ির নম্বর টুকে নিল। অন্যান্য যানবাহনগুলোও ফুট ঘেঁষে থেমে পড়ল। কিন্তু আনন্দমোহনের তখন কোনো দিকেই লক্ষ্য ছিল না। রাগে ক্ষোভে অন্তরটা মনে হলো তার যেন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। অনেক আশা নিয়ে তিনি ত্রিবান্দামকে বন্দি করেছিলেন, কিন্তু সম্পূর্ণরূপে নিরাশ হতে হলো। লালবাজারের ফটক দিয়ে গাড়িটা ঢুকতেই সামনেই ইন্সপেক্টর কুঞ্জলালকে দেখা গেল। মনে হলো সে যেন দীর্ঘক্ষণ তাদেরই প্রতীক্ষায় উৎকণ্ঠিত হয়ে উঠেছে। আনন্দমোহন নামতেই সে বলল, আসল খুনিকে আমরা বন্দি করেছি, সে নিজেই এসেছে দোষ স্বীকার করতে। পদচিত গাম্ভীর্য বজায় রেখে আনন্দমোহন কঠিন কণ্ঠে আদেশ করলেন, যাও, লোকটাকে আমার ঘরে নিয়ে এসো। পরক্ষণেই তিনি প্রতুল এবং তটিনীকে নিয়ে নিজের ঘরের দিকে চললেন। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর কুঞ্জলাল একটা লোককে নিয়ে এসে হাজির হলো। লোকটার বয়স যতই হোক, চুলগুলো সব পেকে গেছে। সারা মুখখানা অসম্ভব রকম ব্রণ ভর্তি। খোঁচা খোঁচা ভ্রুর তলায় চোখ দুটো এত ছোট এবং সে চোখের দৃষ্টি এত বীভৎস যে তার পানে লক্ষ্য করলে অতি বড় সাহসীর বুকও ক্ষণিকের জন্য অন্তত কেঁপে উঠবে। সহজ কণ্ঠেই আনন্দমোহন তাকে প্রশ্ন করলেন, তাহলে তুমিই খুনি? লোকটা সবেগে মাথা নেড়ে বলল, নিশ্চয়, আমি তো তাকে খুন করেছি। কথা শেষে এমন একটা বিকৃত হাসি হাসল, তাতেই বেশ বোঝা যায় লোকটার হাসির মতো মাথাটাও বিকৃত। তা কাকে খুন করেছ? কেন, সেই যে সেই ওই বুকমেকারকে। কারণ কারণ সে আমাকে প্রতারিত করেছে। একপাশে একখানা চেয়ারে প্রতুল এতক্ষণ গুম হয়ে বসেছিল। লোকটার কথা শেষ হতেই সে বলে উঠল, কিন্তু তোমার বন্দুকটা কোথায়? সেটা আমি মা পতিত পাবনীর কোলে তুলে দিয়েছি। কেন তোমরা আমায় বিরক্ত করবার জন্য পাগলটাকে এখানে নিয়ে এসেছ? নিয়ে যাও, বের করে নিয়ে যাও এখান থেকে। যত সব। এরা আছে বেশ, একটা লোককে খুনি হিসাবে দোষ স্বীকার করাতে এখানে পাঠিয়েছে। উদ্দেশ্য আমরা যাতে ওকেই খুনি বলে ধরে নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকি, আর ইতিমধ্যে বাবুরা নিজেদের কাজ গুছোতে থাকেন। টেবিলের উপর টেলিফোনটা বেজে উঠতেই আনন্দমোহন রিসিভার কানে লাগালেন। পরক্ষণেই পকেট থেকে নোটবুক বের করে একটা ঠিকানা টুকে নিয়ে তিনি বললেন, বেশ, কাল সকালেই আমি তার সঙ্গে দেখা করব, বলে দিন। সশব্দে রিসিভারটা নামিয়ে রাখতেই প্রতুল জিজ্ঞেস করল, আর নতুন কিছু খবর পেলেন নাকি? আরও কয়েকটা বাড়িতে শীত পড়েছে। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই প্রতুলের ললাটে চিন্তার সুস্পষ্ট রেখা ফুটে উঠল। আপন মনেই খানিক কি যেন বিড় বিড় করল সে। তারপর একসময় প্রশ্ন করল, কাল সকালে যার কাছে যাবেন তিনি কে? বিক্রম রায়, বোধহয় নামটা শুনে থাকবেন। হ্যাঁ, মনে পড়ল, চাঁদমোহন ওই নামটাও করেছিল। তাহলে আজ সকালে তার বাড়িতে কে বা কারা ঘরের জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করে গিয়েছে। আমার মনে হয় যারা করেছে তাদের উদ্দেশ্য ছিল কাউকে খুন করা, আর সেটা বুঝতে পেরেই ওনারা সেখানে প্রহরী মোতায়েন করার জন্য অনুরোধ জানালেন। আমি ভেবে পাচ্ছি না যে কিসের সন্ধানে লোকগুলো এবারই ওবারই শীত দিয়ে বেড়াচ্ছে এবং তারপরই একটা করে লোক খুন করছে। তবে কি নিহতেরা তাদের কাছে ঋণী ছিল?
ঋণ পরিশোধ করতে অস্বীকৃত হওয়ার জন্যই কি তাদের মৃত্যুবরণ করতে হয়েছে? সেই খোঁজেই তো আমি কাল যাব। আচ্ছা তাহলে চলি, আজকে কাল আমি আপনার সঙ্গে দেখা করব। আনন্দমোহন বেরিয়ে যাওয়ার কয়েক মুহূর্ত পরেই প্রতুল তটিনীকে বলল, আমাদের সঙ্গে এবার তোমাকেও একটু কাজ করতে হবে। বেশ, আমাকে তাহলে কাজ দিন। আজ পর্যন্ত যাদের যাদের বাড়িতে শীত পড়ার খবর আমরা পেয়েছি, তাদের বাড়িতে একবার করে তোমাকে যেতে হবে। আমার মনে হয় শীত যারা দিচ্ছে তাদের একটা বড় দল আছে। যদি তাই হয় তাহলে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা শীত দেওয়ার প্রণালী এই রকম কিনা। আপনাদের তালিকার প্রথম বাড়ির ঠিকানাটা আমাকে দিন। পকেট থেকে এক টুকরো কাগজ বের করে সেটার উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রতুল বলল, 55/1 সি ছাতাওয়ালা গলি, বউবাজারে তিলাঞ্জলি বারুইয়ের বাড়িতে তোমাকে প্রথমে যেতে হবে। মনে থাকে যেন, তুমি যাচ্ছ দৈনিক বিশ্বদূতের একজন সাংবাদিক হিসেবে, গোয়েন্দা হিসেবে নয়। থাক, আপনাকে আর বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। বাকি কয়েকটা ঠিকানা দিয়ে প্রতুল বলল, আর দেরি করো না, বেরিয়ে পড়ো এখন। পথে নেমে প্রতুল একখানা ট্যাক্সি ডেকে তটিনীকে বলল, যা যা করতে বললাম ভুলো না যেন। কাজ শেষ করে তটিনী যখন ফিরে এলো তখন রাত 9টা। সে জানালো প্রতুলের ধারণা ভুল। সিঁধ দেওয়ার প্রণালীটা তাদের একার নয়, তারা যে একটা দলভুক্ত এ কথাটা কোনো কাজের মধ্যেই তেমন প্রকাশ করেনি। তবে একটা জিনিস সে লক্ষ্য করেছে, কোনো বাড়িতে সিঁধের কাজটা সারা হলে সেখানে লেখা থাকছে ফিয়ার শব্দটা। যতদূর মনে হয় ও কথাটা লেখার মানে এই যে তারপর ওই বাড়ির লোকটির খুন হওয়ার পালা। তটিনীর দূরদর্শিতা দেখে প্রতুল সত্যিই তার প্রশংসা না করে থাকতে পারল না। বলল, তোমার অনুমানটা ঠিক হয়েছে মা। রায়মোহনের বাড়িতে এবং চাঁদমোহনের বাড়িতে ওই লেখাটা আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু তখন আর অত মাথা ঘামিয়ে দেখিনি। আরও 2-4টে কথা আলোচনা হওয়ার পর তটিনী বাড়ি ফিরে গেল। প্রতুলও চলে এলো তার বাসায়। খাওয়া দাওয়া সেরে সবেমাত্র সে শুতে যাবে এমন সময় ঝনঝন করে টেলিফোনটা বেজে উঠল। রিসিভারটা তুলে কানে লাগাতেই বিস্ময়ে প্রতুলের চোখ দুটো অসম্ভব রকমের বড় হয়ে গেল। কে? ত্রিবান্দম ভান্ডারী? হ্যাঁ হ্যাঁ, বলে যাও। আমায় কোনো প্রশ্ন করবেন না, সময় আমার অল্প। আমি মিস্টার চাঁদমোহনকে খুন করিনি, তবে আমি জানি কে করেছে। আমি পুলিশের হাত থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, কেননা শেষ পর্যন্ত হয়তো আমাকেই অপরাধী হতে হতো, আর তখন নিজেকে নিরপরাধ বলে প্রমাণ করে রক্ষা পাওয়া আমার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়াতো। আমি এখন যাচ্ছি আসল অপরাধীর কাছে। কাল যদি আমার সঙ্গে একবার 93 সি মাধব মণ্ডল লেনে দেখা করেন তাহলে বড় ভালো হয়। একা আসবেন, সঙ্গে কেউ যেন না থাকে। মনে রাখবেন, যেখানে যাবেন সেটা একটা গুদুম ঘর, আর ঢুকবেন আপনি সেখানে পেছনের দরজা দিয়ে। ওপাশ থেকে রিসিভার রাখার শব্দ ভেসে এলো। রিসিভার রাখার আংটাটা বার কয়েক নেড়েও প্রতুল কোনো সাড়া পেল না। পরক্ষণেই মনটা তার সন্দেহ দোলায় দুলতে লাগলো। একবার ভাবল হয়তো এটা একটা ফাঁদ, তাতে তাকে জড়ানোর কোনো চেষ্টা চলছে। কিন্তু তারপরই ভাবল হয়তো ত্রিবান্দাম সত্যি কথাই বলছে, হয়তো পুলিশকে সে সত্যি ভয় করে, তাই সে তার সামনে আসতে চায় না। যাই হোক, ব্যাপারটা আনন্দমোহনকে জানিয়ে দেওয়া প্রতুল জরুরি মনে করল। তিনিই যখন এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছেন তখন এগুলো জানা তার একান্ত প্রয়োজন। পুনরায় প্রতুল আনন্দমোহনের উদ্দেশ্যে রিসিভার তুলে নিল। কথা শেষ হওয়ার পর একসময় সে সেটা নামিয়ে রেখে বিছানার ওপর গা এলিয়ে দিল। পরদিন সন্ধে নাগাদ প্রতুল আনন্দমোহনের কাছে গেল। ঘটনাটা ক্রমেই জটিল হয়ে দাঁড়াচ্ছে, সুতরাং আনন্দমোহনের মেজাজটা রুক্ষ থাকাই স্বাভাবিক। প্রতুল ঘরে ঢুকতেই তিনি একবার শুধু গম্ভীরভাবে তার পানে তাকালেন।
আর কোনো খবর আছে নাকি আনন্দবাবু? আছে। কারো খুনের খবর? না। তবে কি? মিস্টার বিক্রম রায় নিরুদ্দেশ, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আজ সকালে আমি তার বাড়িতে গিয়েছিলাম, তার স্ত্রীর সঙ্গে দেখা হলো। এমন যেন মনমোড়া ভাব। গত রাতে বিক্রম রায়কে কারা যেন ফোন করেছিল, তারপরেই তিনি শিগগিরই ফিরবো বলে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ির লোক সেই তাকে শেষ দেখে। কোথা থেকে ফোন করা হয়েছিল আন্দাজ করতে পারলেন কিছু? হ্যাঁ, আমার মনে হয় বেলগাছিয়ার আশেপাশে কোনো জায়গা থেকে করা হয়েছিল। বেলগাছিয়া? আমাকে আগে যদি একবার জানাতেন তাহলে আমি সেই মুহূর্তে সেখানে পৌঁছাতে পারতাম। তার মানে? সেই পাড়াতেই আমার এক জানাশোনার লোক আছে, মানে কিন্তু তিনি গেলেনই বা কোথায়? কেই বা তার পক্ষে ঘটতে পারে সেটাই তো ঠিক বুঝে উঠতে পারছি না। সিদ্ধার ব্যাপার আর কিছু আপনার কানে এলো? হ্যাঁ, আরো 3টে বাড়ির খবর পেয়েছি, সব রাতেই ঘটেছে। সেই আগেকার মতোই তো? মানে কিছুই চুরি যায়নি, অথচ ঠিক আগেরগুলোর মতোই এগুলো ঘটেছে? কোনো সূত্র পাওয়া যায়নি? না। ত্রিবান্দমের আর কোনো খবর পেলেন? না, তবে এবার যে ফাঁদ পাতার মতলবটা মনে মনে এঁটে রেখেছি তাতে আমি জোর করে বলতে পারি আর 7 দিনের মধ্যে আমি এ ব্যাপারে কিছু একটা কিনারা করতে পারব। মতলবটা কি? পরে শুনবেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রতুল বলল, তাহলে আমি এখন চললুম, পরে দেখা করবো আবার। পথে নেমে আসতেই তটিনীর সঙ্গে তার দেখা হলো। তটিনী বলল, আমি মিস্টার বিক্রমের খোঁজ দিতে পারি আপনাকে। কাল তার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, তিনি বেরোতেই তার মুখখানা দেখে আমার কেমন যেন সন্দেহ হয়, তাই তার পিছু নিয়েছিলাম। কত দূর পর্যন্ত গিয়েছিলে? গেলাম বেলগাছিয়া অবধি, খালের এপারে মাধব মণ্ডল লেন। 93 মাধব মণ্ডল লেনে একটা গুদাম ঘর, তাই তো? আপনি কি করে প্রতুল বাবু? জেনেছি কোথাও থেকে নিশ্চয়ই, কিন্তু তুমি তাকে চিনলে কি করে? চিনতাম আগেই, দৈনন্দিন সংবাদপত্র অফিসের তিনি ম্যানেজার। কাগজে একবার তার ছবি দেখেছিলাম। তাহলে এখন আমি চলি। কোথায়? বেলগাছিয়া। আমি আপনার সঙ্গে যাই না। না, তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। কথা শেষ করে প্রতুল আর এক মুহূর্তও দাঁড়ালো না, সোজা ট্যাক্সিতে গিয়ে উঠল। আরজিকর রোডের ডান দিক থেকে মাধব মণ্ডল লেনটা বেরিয়ে সোজা গিয়ে মিশেছে খালপাড়ে। পুঁতি গন্ধময় অপরিচ্ছন্ন গলিটার দুপাশে সারি সারি কয়েকটা গুদাম ঘর, কোনোটা কাঠের, কোনোটা টিনের, আবার কোনোটা লোহার। মোড়ের মাথায় ট্যাক্সি থেকে প্রতুল যখন নামলো তখন সেখানে জনপ্রাণী বলতে কেউই নেই। একে গলিটা সরু, তার উপর আবার নোংরা। সারা গলিটা প্রতুল প্রথমে একবার ঘুরে নিল। আশেপাশে যদিও 2-1খানা দ্বিতল কোঠা আছে, তাও আবার সেগুলো অন্ধকারে নিঝুম হয়ে রয়েছে। দূরে দূরে যে গ্যাস পোস্টগুলো রয়েছে তার মৃদু আলোটুকু যেন সেখানকার নিস্তব্ধতাকে আরও গভীর রহস্যময় করে তুলেছে। পরপর কটা নম্বর দেখতে দেখতে এক সময় প্রতুল 93C গুদামখানা দেখতে পেল। এই গলিটার ভিতর যতগুলো বাড়ি ও গুদাম আছে দেখছি, বয়সের দিক দিয়ে বোধহয় এটিই সবচেয়ে প্রাচীন, এবং বয়সের ভারেই যেন মনে হলো একপাশে হেলে পড়েছে। জানালাগুলো পাল্লাহীন, দরজাটার অবস্থাও প্রায় সেরকম। বায়ু চলাচলের পথটুকুও নেই। যত রাজ্যের মাকড়সা সেখানে নির্বিচারে জাল বুনে রেখেছে। সামনের দরজাটার কাছে এসে সে দেখল দেওয়ালে লেখা রয়েছে, ভাড়া দেওয়া হইবে। এই সময় প্রতুলের মনে পড়ল ত্রিবান্দাম বলেছিল পেছনের পথ দিয়ে ঢুকতে। চারিদিকটায় একপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল, তারপর ওপাশের কোণের দিকে টিন, কাঠ, রাশিকৃত জঞ্জাল সরিয়ে সে একটা দরজা আবিষ্কার করল এবং পরক্ষণেই দেশলাইয়ের একটা কাঠের মৃদু আলোকে কোনো রকমে ভেতরে ঢুকে গেল। ভেতরটা আরও অন্ধকার, 2 হাত দূরের জিনিস পর্যন্ত দৃষ্টিগোচর হয় না। চারধারে কেমন একটা গুমোট গন্ধ। তারই মধ্যে প্রতুল কোনো রকমে হাতড়াতে হাতড়াতে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ খুট করে একটা শব্দ হতেই সে থমকে দাঁড়িয়ে পড়ল।
শব্দটা কিসের? কোনো কোনো মানুষের পদধ্বনি নাকি আর কিছু? দেশলাইয়ের আর একটা কাঠি সে জ্বালল, কিন্তু ভাগ্য এমনই বিমুখ যে সেটা হঠাৎ নিভে গেল। যদি ত্রিবান্ধবী এ রহস্যের প্রকৃত হোতা হয়, তাহলে আজ আর তাকে যে প্রাণ নিয়ে ফিরে যেতে হবে না, এটা ঠিক। সহসা কাদের যেন কণ্ঠস্বর ভেসে এলো, ইন্সপেক্টরকে ফোন করে দাও, আর এর ভার তারই ওপর চাপিয়ে দাও। কণ্ঠস্বরটার উদ্দেশ্যে প্রতুল চারিদিকে কান পাততে লাগলো। কোন দিক থেকে স্বরটা ভেসে আসছে? কেই বা কথা বলছে? ত্রিবান্ধব? তাহলে কিন্তু কিন্তু মিস্টার বিক্রমের ব্যাপার কি? তিনি কোথায়? এলোমেলোভাবে নানান কথা চিন্তা করতে করতে প্রতুল এগোতে লাগলো। হঠাৎ সামনে কিসে একটা ধাক্কা খেতেই অনুভব করল সেটা একটা দরজা। ধীরে ধীরে সেটা খুলে ফেলে সে লঘু শক্তর্পিত পদে পূর্বের মতো ভেতরে এগোতে লাগলো। কিন্তু সেখানটা তেমন খুটখুটে অন্ধকার নয়, আলো নেই বটে, তবে কোথা থেকে যেন অল্প একটু আলোর আভা এসে পড়েছে। আরও দু এক পা অগ্রসর হতেই সহসা তার নজরে পড়ল হাত কয়েক দূরে দেওয়ালে হেলান দিয়ে কে যেন তন্দ্রাচ্ছন্নের মতো বসে আছে। মনে হয় ত্রিবান্দাম। প্রতুল ধীর কণ্ঠে তাকে ডাকল, কিন্তু কোনো সাড়া এলো না। পকেট থেকে আর একবার দেশলাইটা বের করে সে আর একটা কাঠি জ্বালল, কিন্তু দূরের মানুষটাকে তেমন চেনা গেল না। আবছা মতো শুধু দেহটাই চোখে পড়ল। চোখে না পড়লেও সে ত্রিবান্দাম। মনে মনে এটাই ভেবে নিয়ে প্রতুল তার কাছে এগিয়ে গেল। ত্রিবান্ধব, এই ত্রিবান্ধব। বার দুই ডাকার পরেও যখন সাড়া পেল না, তখন সে আপন মনেই গর্জন করতে লাগলো, ঘুমোনো হচ্ছে বাবুর। এদিকে। আর একটা কাঠি জ্বালতেই প্রতুল বিস্ময়ে হতবাক হয়ে গেল। এতক্ষণ যাকে সে মানুষ ভেবেছিল সে মানুষই বটে, তবে মৃত। একেও ছুরি মারা হয়েছে, তার সমস্ত জামা কাপড় তাজা রক্তে জমাট বেঁধে গিয়েছে। বিস্ময়ের প্রথম ঘোরটা কেটে গেলে প্রতুল লোকটাকে চেনার উদ্দেশ্যে মুখ বাড়াতেই কোথা থেকে এক ঝলক বাতাস এসে কাঠিটাকে নিভিয়ে দিল। চিন্তাচ্ছন্ন মস্তিষ্কে হাতড়াতে হাতড়াতে প্রতুল কোনো রকমে বাইরে বেরিয়ে এলো। আনন্দমোহনকে একটা ফোন করতে হবে, কিন্তু ফোন পাওয়া যায় কোথায়? মনে পড়ল বন্ধু লোকেশের কথা। সম্প্রতি সে একটা টেলিফোন নিয়েছে বটে। দ্রুত পদে প্রতুল বড় রাস্তার মোড়ে একখানা বাড়ির সামনে এসে দাঁড়ালো। লোকেশ তখন ঘুমিয়ে পড়েছিল। অবশ্য তাকে ডেকে তুলতে বিশেষ বেগ পেতে হলো না। আনন্দমোহন তখন লালবাজারেই ছিলেন। তাকে খবরটা সংক্ষেপে জানিয়ে দিয়ে প্রতুল বলল, আপনি চলে আসুন এক্ষুনি। আমি এক্ষুনি যাচ্ছি লোক সঙ্গে নিয়ে। রিসিভারটা নামিয়ে রাখতেই লোকেশ কি যেন একটা বলতে যাচ্ছিল, কিন্তু বাধা দিয়ে প্রতুল বলে উঠল, এখন আর 1 মিনিটও দাঁড়ানোর সময় নেই ভাই, পরে একদিন এসে গল্প সল্প করব। সেখান থেকে পুনরায় বেরিয়ে প্রতুল গলিটার ভেতরে এসে দাঁড়ালো। মাথার মধ্যে তখন রাশি রাশি চিন্তার স্রোত বয়ে চলেছে তার। কে খুন হলো? ত্রিবান্ধব নাকি আর কেউ? ত্রিবান্ধব কি জন্য তাকে সেখানে আসতে বলেছিল? তাকে বন্দি করার জন্য নয় তো? পকেট থেকে সিগারেটের কেস বের করে সে একটা সিগারেট নিল। পরক্ষণে দেশলাইটা বের করতে গিয়ে তার মনে পড়ল সেটা সে ভেতরেই ফেলে এসেছে। মনে মনে নিজেকে অভিসম্পাত করতে লাগলো প্রতুল। কিন্তু আনন্দমোহন আসছেন না কেন এখন? 8 ঘন্টার উপর সময় বয়ে গেল, অথচ তার দেখা নেই কেন? পথে কোনো বিপদ আপদ? মোড়ের মাথায় হঠাৎ পুলিশ ভ্যানের অত্যুজ্জ্বল হেডলাইট চোখে পড়তেই প্রতুলের মুখে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল।
তাহলে তিনি এসে গেছেন। গাড়ি এসে থামল প্রতুলেরই প্রায় দুহাত আগে। ব্যস্ত সমস্তভাবে আনন্দমোহন নেমে এলেন গাড়ি থেকে। তার সঙ্গে নামল জন্দুই পুলিশ আর একজন সার্জেন্ট। ব্যাপার কি প্রতুলবাবু, এটাও কি সেই স্ট্যাবিংয়ের ব্যাপার নাকি? ঠিক তাই। প্রহরী তিনজনের দুজনকে আনন্দমোহন বললেন, তোমরা এদিকটায় পাহারা দাও, কেউ যেন পালিয়ে না যায়। আর তুমি পিছনের দিকটায় যাও, ওদিকটা একটু ভালো করে লক্ষ্য রেখো, ওদিক দিয়ে পালানোই বেশি সম্ভব। পর মুহূর্তেই তিনি দরজার সামনে এসে দাঁড়াতে প্রতুল বলল, ওদিক দিয়ে নয়, ওপাশে আরেকটা পথ। ভাড়া দেওয়া হইবে লেখাটা নজরে পড়তেই আনন্দমোহন বললেন, এটা তো দেখে মনে হচ্ছে মান্ধাতার আমল থেকে টাঙানো রয়েছে। প্রতুল কোনো মন্তব্য করল না। আনন্দমোহনকে সঙ্গে করে সে জঞ্জালের ধারে ঢোকার পথটা এসে দাঁড়ালো। পকেট থেকে টর্চ বের করে আনন্দমোহন বললেন, ভেতরে কাউকে দেখতে পেয়েছিলেন নাকি আপনি? না, কাউকে দেখতে পাইনি, তবে কার যেন কথা শুনতে পেয়েছিলাম। শটটা কার সেটা ঠিক বুঝতে পারলাম না। ধীরে ধীরে আনন্দমোহন অগ্রসর হতে হতে অকস্মাৎ কিসে একটা হোঁচট খেতেই তার হাতের টর্চটা মেঝের উপর পড়ে গেল। হাতড়ে হাতড়ে সেটাকে তুলে প্রতুল বলল, এটা একেবারেই নষ্ট হয়ে গেছে, ডুমটা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে। যা, তাহলে উপায়? আপনার কাছে দেশলাই আছে? না, সেটা আমি ভেতরে ফেলে এসেছি। অগত্যা উপায়ান্তর না দেখে তারা স্খলিত চরণে অগ্রসর হতে লাগল। চারিদিক যেমনই গাঢ় অন্ধকার, তেমনি প্রগাঢ় স্তব্ধতা। আছে আছে, আমার পকেটে দেশলাই আছে, একেবারেই ভুলে গিয়েছিলাম। আনন্দমোহন পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বাললেন। অনেকক্ষণ অন্ধকারে থাকার পর বারুদের শিখাটা তাদের কাছে মনে হলো যেন বিদ্যুতের আলো, কিন্তু তা কতক্ষণের জন্যই বা। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা নিভে গেল। কাঠির পর কাঠি জ্বালাতে জ্বালাতে তারা সতর্ক দৃষ্টি এবং উৎকণ্ঠিত মন নিয়ে ক্রমশ ভেতরে ঢুকতে লাগল। আনন্দমোহন বললেন, আর কতটা প্রতুলবাবু? ওই যে ওই দেখুন লাশটা। পকেট থেকে রুমালখানা বের করে আনন্দমোহন প্রথমে সেটা সলতের মতো পাকালেন। তারপর অপেক্ষাকৃত দীর্ঘক্ষণ স্থায়ী হবে বলে তার একটা মুখে অগ্নিসংযোগ করে তিনি তীক্ষ্ণ দৃষ্টি মৃতদেহের ওপর ফেললেন। কিন্তু পরক্ষণেই বিস্ময়ের একটা বিচিত্র ধ্বনি তার মুখ দিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে চোখ দুটোও যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল। যে বিক্রম রায়ের মৃতদেহ। বিক্রম রায়? তাহলে তটিনীর কথা মিথ্যে নয় দেখছি। তটিনী? সে কি এখানে এসেছিল নাকি? হ্যাঁ, কাল রাতে বিক্রম রায় বাড়ি থেকে বেরোনোর পরই তটিনী তাকে অনুসরণ করে এখান পর্যন্ত এসেছিল। সে তো আমাকে জানায়নি কিছু। না, সে জানায়নি। তার কারণ এই যে সে রীতিমতো আপনাকে ভয় করে চলে। অত রাত্রে অনুসরণ করেছে জানলে পাছে আপনি রাগ করেন, তাই সে জানায়নি। অতঃপর আনন্দমোহন অনুসন্ধান শুরু করলেন, কিন্তু দৃষ্টি তার তীক্ষ্ণ হলেও আলো না থাকাতে তেমন কিছুই ধরা পড়ল না। তবু যথাসম্ভব তিনি চারিদিকটা দেখে নিলেন। না, কেউ নেই কোথাও। কাজ শেষ করে বোধহয় বহুক্ষণ আগেই সরে পড়েছে। সত্যিই কি ত্রিবান্দম হত্যাকারী? কেন সে এখানে আসার জন্য তাকে আমন্ত্রণ জানিয়ে চোখের সামনে মৃতদেহ ফেলে রেখে সরে পড়ল? এও কি তবে তার আর একটা কৌশল? একান্ত নিরাশ মনে আনন্দমোহন বাইরে বেরিয়ে এলেন। পুলিশ দুজনকে ডেকে বললেন, তোমরা ভেতরে যাও, লাশটাকে নিয়ে মর্গে চালান দাও। আর তার আগে একবার আলো নিয়ে চারিদিকটা ভালো করে খুঁজে দেখো, জিনিসপত্র যা আছে নিয়ে আসবে। আর দেখো যদি কারোর হাতের ছাপ বা অন্য কিছু পাওয়া যায়। আপনার কি মনে হয় এই কোনটার সঙ্গেও ত্রিবান্দম জড়িত আছে? হ্যাঁ, ঠিক তাই। আর সেই যে প্রকৃত খুনি, এটা আমি হলপ করে বলতে পারি। তাহলে সে আমায় ওইভাবে ফোন করেছিল কেন? উদ্দেশ্যটা তার মহৎ ছিল না নিশ্চয়ই। ভেবেছিল আপনাকেও যদি এ জগৎ থেকে সরাতে পারে। কিন্তু তাই বা কি করে হয়? সে কি ভেবেছে যে আমি এতই বোকা? আর আমাকে ওই ধরনের ফোন করে ডেকে নিয়ে এসে খুন করার কথা ভাবা যে কতখানি মূর্খামি আপনি কি বলতে চান সেটা বোঝে না। সমস্ত ব্যাপারটাই গোড়া থেকে কেমন যেন গোল মেলে, কিছুই ঠিক। কথাটা অসমাপ্ত রেখেই তিনি গাড়িতে উঠে পড়লেন। পরে জিজ্ঞাসু দৃষ্টিতে প্রতুলের পানে চেয়ে বললেন, আসবেন নাকি আমার সঙ্গে? না, আমাকে আর একটা কাজ সারতে হবে, আপনি চলে যান।
আনন্দমোহনের গাড়িটা দৃষ্টিসীমার বাইরে চলে যেতেই প্রতুল একখানা ট্যাক্সি ডাকল। তারপর ড্রাইভারকে আদেশ দিল সোজা বাড়ির পথে যাওয়ার জন্য। বাড়ি ফিরে প্রতুল দেখল তটিনী তারই প্রতীক্ষায় বসে রয়েছে। একখানা চেয়ার টেনে নিয়ে প্রতুল বলল, মিস্টার বিক্রম রায় খুন হয়েছে। তটিনী যেন আকাশ থেকে পড়ল। খুন হয়েছেন? হ্যাঁ, কিন্তু কে করেছে ঠিক বুঝতে পারছি না। ত্রিবান্দম ভান্ডারীকে কি? ত্রিবান্দম লোকটাকে আমার তিলমাত্র সন্দেহ হয় না। তোমার বাবা কিন্তু বলছেন প্রকৃত হত্যাকারী ওই। আপনি তার দেখা পেয়েছিলেন? না, ওখানে দেখা পাইনি। বুঝতে পারলাম না কি কারণে সে আমাকে ওখানে যেতে বলেছিল। যদি মিস্টার বিক্রমের মৃতদেহ দেখানোর জন্যই হয়। টেবিলের ওপর ফোনটা বেজে উঠতেই তার কথায় ছেদ পড়ে গেল অকস্মাৎ। রিসিভারটা তুলে নিয়ে প্রতুল কানে লাগালো, কিন্তু পর মুহূর্তেই তার মুখখানা এক অজানিত কারণে প্রদীপ্ত হয়ে উঠল। বলল, কে? ত্রিবান্দম? কি খবর? হ্যাঁ, আমি ত্রিবান্দম ভান্ডারী কথা বলছি। আপনি নিশ্চয়ই আমার ওপর খুব চটে গেছেন। অবশ্য যাওয়ারই কথা, কিন্তু কি করব বলুন, এমন এক সংকটময় মুহূর্তে আমি পড়েছি যে কোনো কাজ স্থিরভাবে করতে পারছি না। আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই। অত্যন্ত জরুরি কতগুলো কথা আছে। আপনি একবার দয়া করে। আমি তোমার চাকর নই, আর কোথাও আমি যেতে পারবো না। কি এমন জরুরি দরকার শুনি? সেটা আপনার সাক্ষাতেই বলবো, কিন্তু। তাহলে আমার বাড়িতে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো। দেখুন, সত্যি কথা বলতে কি, পুলিশের চোখে আমি এখন অপরাধী, তাই। না না, তোমার কোনো ভয় নেই, নিঃসন্দেহে তুমি আসতে পারো। বেশ, তাই যাচ্ছি। পরস্পরের কথা শেষ হতেই প্রতুল রিসিভারটা নামিয়ে রাখল। কয়েক মিনিট চুপ করে থাকার পর কি একটা ভেবে নিয়ে তটিনী বলল, আপনি কি ত্রিবান্দমকে পুলিশের হাতে দিতে চান নাকি প্রতুলবাবু? তাহলে তো আমাদের দেশের সব কজন সিদ্ধ মহাপুরুষকেও ফাটকে পুড়তে হয়। তার মানে আপনি ত্রিবান্দমকে একেবারেই সিদ্ধ মহাপুরুষের পর্যায়ে ফেলতে চান? না, তা ফেলতে চাই না, তবে এ ব্যাপারে সে যে সম্পূর্ণ নির্লিপ্ত এ কথা আমি হলফ করে বলতে পারি। কিছুক্ষণ উভয়েই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। চারিদিক বিরাজ করতে লাগলো এক শ্বাসরোধকারী নীরবতা। দেওয়ালে টাঙানো বড় ঘড়িটা অবিরাম টিকটিক করে চলেছে। অকস্মাৎ দরজায় কলিং বেলটা সজোরে বেজে উঠল। প্রতুল চকিত হয়ে উঠল। দ্রুত পদে এসে সে দরজাটা খুলতেই দেখে ত্রিবান্দম দাঁড়িয়ে। কিন্তু কি অদ্ভুত পরিবর্তন ঘটেছে তার মুখ চোখের। মনে হয় এরই মধ্যে তার দেহের এবং মনের ওপর দিয়ে প্রচণ্ড একটা ঝড় বয়ে গেছে। চুলগুলো বিশৃঙ্খল, দেহ পরিশ্রান্ত, মুখখানা মলিন। প্রতুল তাকে ভেতরে ডেকে আনল। চেয়ারে বসতে গিয়ে তটিনীর ওপর নজর পড়তেই ত্রিবান্দম প্রতুলের পানে ফিরে বলল, আপনার সঙ্গে আমার গোপনীয় কথা আছে, তাই বলছিলাম কি, যদি দয়া করে। তোমার কোনো ভয় নেই, এ হচ্ছে আমার ঘরের লোক। নির্ভয়ে তুমি এর সামনে তোমার বক্তব্য বলে যেতে পারো। কথা শেষে দরজাটা বন্ধ করে দিতে যাওয়ার উপক্রম করতেই ত্রিবান্দম বাধা দিয়ে বলল, না না, বন্ধ করবেন না, দরজাটা খোলাই থাক। কেন বলো তো? কি কেন তা বলতে পারবো না, দয়া করে আমার কথাটা শুনুন। এবার বল, তোমার যা বলবার আছে। পরক্ষণেই সে টেবিলের ওপর সিগারেটের কেসটা দেখিয়ে বলল, খাও নাকি? আরে না না, লজ্জা করবার কিছু না, দয়া করে আমাকে আমার বক্তব্যটা বলতে দিন। দেরি করলে হয়তো আমারও প্রাণটা তারা। তারা? তারা কারা? তা ঠিক জানি না, তবে আমার মনে হয় আমার পেছন পেছন কেউ ঘুরে বেড়াচ্ছে। যাক সে কথা। এখন কথা হচ্ছে এই যে, পুলিশের হাত থেকে আমার পালিয়ে আসার সংবাদ বোধহয় আপনি জানেন। জানি। প্রহরী বেষ্টিত অবস্থায় পুলিশ ভ্যানে উঠতে গিয়ে হঠাৎ আমার একটা লোককে স্মরণ হলো। আমাদের অফিসের লোকটা নিয়মিত আসতো না বটে, তবে আমার সন্দেহ হয়েছিল ওরই ওপর। চাঁদমোহন খুন হওয়ার দিন সে এসেছিল। প্রহরীদের বললাম আমি একবার ঘণ্টাখানেকের জন্য আনন্দমোহনের আদেশ নিয়ে ছুটি চাই। তারা তো আমার কথা হেসেই উড়িয়ে দিল। তখন বাধ্য হয়েই আমি তাদের গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেলাম। তারপর কি করলে? যে লোকটার কথা বললাম আপনাকে, তারই উদ্দেশ্যে আমি ফকির সরকার লেনে যাই।
সেখানেই সে থাকে। তার বাড়িখানা খুঁজে বের করে আমি একটা জানলার আড়ালে লুকিয়ে থাকি। হঠাৎ আমার কানে এলো সামনের ঘর থেকে সেই লোকটার গলার স্বর। সে আরেকজনকে হিন্দি ভাষায় বলছে, খুব সাবধানে কাজ করতে হবে, যে কোনো মুহূর্তে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। আমি রায়মোহনকে খুন করেছি, এবার পালা বিক্রমের। তাকে কাল একবার আমাদের মাধব মণ্ডল লেনের গুদামে রাত্রি 9টার সময় দেখা করতে বলেছি, কারণ ওই ঘরটাই তার পক্ষে উপযুক্ত জায়গা। তারপর তাদের আর কোনো সাড়া পাওয়া গেল না। বুঝলাম তারা এবার বেরোবে, তাই আমিও সরে পড়লাম সেখান থেকে। তখন প্রথমেই আমার মনে হলো লালবাজারে একটা খবর দিই, কিন্তু আমার কথা তারা বিশ্বাস করবেন কিনা সন্দেহটা মনে জাগতেই ভাবলাম আগে একবার মাধব মণ্ডল লেনে গুদাম ঘরটা দেখে আসি। তাতে হয়তো আপনাদের সাহায্য করা আমার পক্ষে অনেকটা সহজ হবে। আমি গুদাম ঘরটা খুঁজে বের করলাম, তারপর আপনাকে ফোন করি। তারপর আমি রাত্রে বাড়িতে না ফিরে পথেই কাটালুম। আজও তাই কেটেছে। রাত 9টার সময় কথা মতো গুদাম ঘরে গিয়ে দেখি মিস্টার বিক্রম রায়কে শয়তানরা খুন করে রেখে গেছে। তারপরে কি ঘটলো না ঘটলো আমি জানি না। আপনি হয়তো ভাবছেন স্যার আমি নিজের দোষ ঢাকার জন্য সব মিথ্যে কথা বলছি, কিন্তু না, আমার কথা বিশ্বাস করুন। হঠাৎ কি মনে হতেই সে তাড়াতাড়ি বলে উঠল, একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম স্যার। আমি কাল খুনিদের ঠিকানাটা বের করেছি। আপনার যদি কাজে লাগে আমি জানাতে পারি। আনন্দবাবুকে বললে হয়তো। বলো ঠিকানাটা কি? ত্রিবান্দামের চোখ দুটো এক অজানা আশায় প্রদীপ্ত হয়ে উঠল। খুশিতে সে বলে উঠল, হ্যাঁ, তার ঠিকানাটা হচ্ছে। তার কথা শেষ হওয়ার আগেই ঘরের মধ্যে শোঁ করে কিসের একটা শব্দ উঠল। পরক্ষণেই দেখা গেল যন্ত্রণার একটা অস্ফুট শব্দ করে ত্রিবান্দাম লুটিয়ে পড়েছে মেঝের ওপর। বিস্ময় চকিত হয়ে প্রতুল তার পানে ঝুঁকে পড়তেই দেখল তীক্ষ্ণ ধার একখানা ছোরা তার বাঁ দিকের ফুসফুসের ওপর গাঁথা রয়েছে। ক্ষতস্থান থেকে অনর্গল ধারায় রক্তস্রোত বয়ে চলেছে। প্রতুল আর এক মুহূর্ত অপেক্ষা না করে হত্যাকারীর উদ্দেশ্যে দ্রুত পদে দরজার সামনে এসে দাঁড়ালো। সিঁড়ির গোড়ায় একটা অস্পষ্ট ছায়ামূর্তি দেখতে পেয়েই সে ছুটে গেল সেদিকে। এই ছায়ামূর্তি নিশ্চয়ই হত্যাকারী। আগের লোকটাও পেছনে পদশব্দ শুনে তীর বেগে ছুটতে লাগলো। প্রথমে একতলায়, পরে সবেগে সে রাস্তায় গিয়ে পড়ল। কিন্তু প্রতুলও নাছোড়বান্দা। হিংস্র জানোয়ার যেমন তার শিকারের পেছনে ক্ষিপ্ত হয়ে ছুটতে থাকে, সেও সেই রকমভাবেই লোকটিকে অনুসরণ করতে লাগলো। কিন্তু তবু মনে হলো মাঝের ব্যবধানটা ক্রমশই যেন বেড়ে চলেছে। গভীর রাত, পথ জনবিরল, গাড়ি ঘোড়াও তেমন নেই। তাই ফাঁকা পথ পেয়ে তারা উভয়েই ছুটে চলল জোরে, আরও জোরে। অকস্মাৎ পথের ওপর অন্ধকারে কিসে একটা হোঁচট খেতেই আগের লোকটা সেখানে হুমড়ি খেয়ে পড়ে গেল এবং সেই অবসরে প্রতুলও তার কাছে এসে সজোরে একটা ঘুষি চালিয়ে দিল তার কাঁধে। কিন্তু লোকটা তার আগেই অচৈতন্য হয়ে পড়েছে। লোহার একখানা বিমে ধাক্কা খেয়েছে সে, এবং এমনভাবে পড়েছে যে কপালটা অনেকখানি কেটে গিয়েছে। আর একটু ঝুঁকে পড়ে দেখে প্রতুল ভাবল, অনতি বিলম্বেই একে হাসপাতালে পাঠানো প্রয়োজন। ইতিমধ্যে এদিক ওদিক থেকে লোক ছুটে এলো, নানা জনের নানা মত। সেখানকার নীরব আবহাওয়া কয়েক মিনিটের মধ্যেই সরগরম হয়ে উঠল। পেছন ফিরে প্রতুল দেখল তটিনীও ছুটে আসছে। একে এক্ষুনি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো দরকার। তুমি একবার খবর দাও। নিকটস্থ একটা ডাক্তারখানা থেকে ফোনে হাসপাতালে খবরটা পৌঁছে দিয়ে তটিনী এসে দাঁড়াতেই প্রতুল বলল, তোমার বাবাকে একবার খবরটা দিতে হবে। দিচ্ছি, কিন্তু আগে এদিককার একটা ব্যবস্থা হয়ে যাক। মিনিট 10-এর মধ্যেই একটা অ্যাম্বুলেন্স এসে হাজির হলো। স্থানীয় থানা থেকে খবর পেয়ে দারোগাও ছুটে এলো এবং এসেই শুরু করলো তদন্ত। পথচারীর মন্তব্যে সে প্রতুলকেই দোষী সাব্যস্ত করে থানায় নিয়ে যেতে চাইল। মৃদু হেসে প্রতুল এগিয়ে যেতেই তটিনী বলে উঠল, আপনি কি চললেন নাকি প্রতুলবাবু? গভীর বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে দারোগাটি সঙ্গে সঙ্গে বলে উঠল, প্রতুলবাবু মানে প্রতুল লাহিড়ী, বাংলার? হ্যাঁ, বাংলার সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা প্রতুল লাহিড়ী।
জিভ কেটে সলজ্জ কণ্ঠে দারোগাটি কি একটা বলতে যাচ্ছিল। বাধা দিয়ে প্রতুল তাকে একধারে টেনে নিয়ে গিয়ে কি সব বলল। তারপর পুনরায় অচৈতন্য লোকটির সামনে এসে দাঁড়ালো। স্ট্রেচারে করে লোকটাকে গাড়িতে তোলা হলে দারোগা অর্থপূর্ণ হাসি হেসে নমস্কার জানিয়ে সেখান থেকে বিদায় নিল। এবার আমি চললুম বাবাকে খবরটা দিতে। আপনি যা হয় এদিককার একটা ব্যবস্থা করুন। সে চলে যেতেই প্রতুল বাসায় ফিরে এলো। ত্রিবান্ধামের দেহটা তখনও মনে হলো যেন কাঁপছে। ছুটে গিয়ে তার ওপর ঝুঁকে পড়তেই প্রতুল দেখল তার ওষ্ঠপ্রান্ত বার কয়েকের জন্য কেঁপে উঠেই চিরতরে স্থির হয়ে গেল। ঘণ্টাখানেক কেটে যাওয়ার পরও যখন তটিনী কিংবা আনন্দমোহন কেউই এলেন না, প্রতুল তখন রীতিমতো চিন্তিত হয়ে উঠল। টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে সে কানে লাগালো। কে? আনন্দবাবু? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি প্রতুল কথা বলছি। কি বললেন? তটিনী যায়নি আপনার কাছে? সংক্ষেপে এদিককার ঘটনা বর্ণনা করে প্রতুল আনন্দমোহনকে তার বাড়িতে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই আনন্দমোহন এলে সমস্ত ঘটনা বিশদে বর্ণনা করে পরিশেষে সে বলল, আমি তো তটিনীকে পাঠালুম আপনার কাছে। হয়তো পথে কোথাও আটকে পড়েছে, ভাববার কিছু নেই। কিন্তু আপনি খুনির কি ব্যবস্থা করেছেন? আগে বেচারা একটু সামলে নিক, তারপর। ত্রিবান্ধামের দেহটা নজরে পড়তেই সে আনন্দমোহনকে ব্যবস্থা করতে বলল। এখনই তাকে একবার হাসপাতালে যেতে হবে। পরদিন সকালে চায়ের পেয়ালায় সবেমাত্র চুমুক দিয়েছে প্রতুল, এমন সময় ব্যস্ত সমস্ত হয়ে আনন্দমোহন তার ঘরে প্রবেশ করলেন। প্রতুল বাবু, এদিকে বিপদ। আবার কি হলো? তটিনী কাল থেকে এখনো ফেরেনি। এখনো ফেরেনি? কোনো খোঁজ খবর নিয়েছেন? কোথায় আর নেব, আজ এক্ষুনি একটি চিঠি পেয়েছি। কথা শেষে একখানা কাগজ আনন্দমোহন প্রতুলের হাতে দিলেন। প্রতুল সেখানা পড়তে শুরু করল। শ্রীচরণেশু বাবা, আপনারা হাসপাতালে যে লোকটিকে বন্দি করেছেন তাকে ছেড়ে দিন, নইলে এরা আমাকে বন্দি করে রেখেছে, ছাড়বে না। তটিনী? পড়া শেষ হতেই প্রতুলের চোখ দুটো ক্রোধে যেন জ্বলে উঠল। শয়তানরা দেখছি বাঘের ঘরে যোগ হয়ে ঢুকতে চায়। তাহলে কি করা যায় বলুন তো? তটিনী তো কোনো রকম ঠিকানাও দেয়নি। আনন্দমোহন কি একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় একজন লোক ঘরে এসে ঢুকল। জিজ্ঞাসু দৃষ্টিতে প্রতুলের পানে তাকিয়ে সে বলল, আচ্ছা, আপনি কি আপনার রোগীকে হাসপাতাল থেকে নিয়ে এসেছেন? তার মানে? আমরা তো কিছুই জানি না। তাহলে সে পালিয়ে গেছে? তার মাথায় তেমন আঘাত লাগেনি, তাই ভোরে উঠে পালাতে পেরেছে। লোকটার শেষের কথাগুলোর মধ্যে তেমন একটা চাঞ্চল্য প্রকাশ পেল না। আনন্দমোহনের দিকে দৃষ্টি ফিরিয়ে সে বলল, ঠিক এইটাই আমি ধারণা করেছিলাম। যাক, চলুন একবার হাসপাতালে, দেখা যাক কিভাবে পালালেন মহাপ্রভু। হাসপাতালে পৌঁছলে এক কর্মী তাদেরকে জানালো, ভোরবেলাতেই লোকটা পালিয়েছে। সব রোগী তখন ঘুমোচ্ছে, আর আমাদের সব নার্স কর্মচারীরা তখন সবেমাত্র কিছুক্ষণের জন্য পাশের রুমে গেছি। সেই অবসরে সে তার জামা জুতো নিয়ে সরে পড়েছে স্যার। কিছুক্ষণ নীরব থেকে একসময় প্রতুল বলল, আনন্দবাবু, আপনি জন কয়েক পুলিশ আর সার্জেন্টের ব্যবস্থা করুন। আমি লোকটিকে আজই ধরব। আপনি তার সন্ধান পাবেন কি করে? সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। বাক্যালাপে সময় নষ্ট না করে আনন্দমোহন আধ ঘন্টার মধ্যেই প্রতুলের কথা মতো জনাষ্টেক সশস্ত্র পুলিশ আর জনাছয়েক সার্জেন্টকে তার সামনে হাজির করলেন। বললেন, এবার কি করবেন করুন। হাসপাতালের চারধারে একবার সন্ধানী দৃষ্টি বুলিয়ে পেছনের দিকের একটা পথ দিয়ে প্রতুল তাদের সঙ্গে যাত্রা করল। এখনকার পদক্ষেপটা প্রতুলের অন্য সময়ের পথ চলার থেকে যেন একটু স্বতন্ত্র। ডেইলি প্যাসেঞ্জাররা যেমন ট্রেন ফেল হওয়ার পূর্ব মুহূর্তে কোনো দিকে না তাকিয়ে সজোরে পা চালাতে থাকে, প্রতুল ঠিক তাদের মতোই চলতে লাগল। আবার কখনো এমনভাবে সে গতিটা কমিয়ে দিল যাতে মনে হয়
দুনিয়ায় তাগিদ বলতে তার কিছুই নেই। পেছনে হাত 50 ব্যবধানে সদল বলে আনন্দমোহন তার গতি লক্ষ্য করে একরকম বিস্মিত এবং বিরক্ত হচ্ছিলেন, কিন্তু প্রতুল গলির পর গলি পার হয়ে সমানে এগিয়েই চলেছে। দৃষ্টিটা মাঝে মাঝে পথের ওপর তীক্ষ্ণ হয়ে উঠছে, আবার কখনো আশেপাশের বাড়িগুলোর প্রতি সেনের মতো গিয়ে পড়ছে। চিন্তিত মস্তিষ্কে কিছুক্ষণ পার হয়ে আসার পর একসময় খিদিরপুরের একখানা দোতলা বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়ালো। ইঙ্গিতে পুলিশ এবং সার্জেন্টদের সারা বাড়িখানা ঘিরে ফেলার আদেশ দিল। তারপর আনন্দমোহনের সঙ্গে ফটকের সামনে গিয়ে দাঁড়ালো। বলল, এই বাড়িতে ঢুকেছেন মহাপ্রভু। এই বাড়িতে? আপনি কি আগেই জানতেন নাকি? আগে জানতাম না, এখন জানলাম। যাকো কথা, এখন ভিতরে আসুন। আস্তে আস্তে তারা ভেতরে ঢুকে গেল। তারপর উঠল দোতলায়। বারান্দার একেবারে শেষের ঘরখানার সামনে প্রতুল মুহূর্তের জন্য দাঁড়িয়েই ভেজানো দরজাটা চট করে খুলে দিল। টেবিলের সামনে মুখোমুখি বসেছিল যে দুটি লোক, মুহূর্তেই মনে হলো যেন তাদের রক্ত হিম হয়ে গেল। তাদের মধ্যে একজন, যার মাথায় ব্যান্ডেজ বাঁধা, তাকে উদ্দেশ্য করে প্রতুল বলল, আপনি হঠাৎ হাসপাতাল থেকে এখানে চলে এলেন কেন? হ্যাঁ, কিন্তু আপনারা এখানে এলেন কি করে, আর এই বাড়ি বা চিনলেন কেমন করে? কথা শেষে সে দ্বিতীয় লোকটাকে ইশারায় কি একটা বলতেই লোকটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করল, কিন্তু প্রতুল তাকে বাধা দিয়ে বলল, যাবেন না, আপনিও এখানে দাঁড়ান। এই সময় প্রথম লোকটি পকেট থেকে একটা পিস্তল বের করল। প্রতুলের পানে সেটা উদ্যত করে সে বলল, ওকে বাধা দেওয়ার আপনি কে? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, নইলে কি করবে? এখনই গুলি করে মারবো। আপনি কার হুকুমে এ বাড়িতে ঢুকেছেন? তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা কথার উত্তর দাও দেখি, তটিনী কোথায়? দ্বিতীয় লোকটা সহসা টেবিলের পাশে সরে এসে কি একটা বস্তু তুলে প্রতুলের দিকে সজোরে নিক্ষেপ করল। প্রতুল যেন এই মুহূর্তটার জন্যই প্রস্তুত হয়েছিল। চকিতে এক পা সরে দাঁড়িয়ে সে তার জবাব দিল পিস্তলের গুলিতে। অপর্থ লক্ষ্য। পরক্ষণেই দেখা গেল লোকটা ডান হাতখানা বাঁ হাত দিয়ে চেপে ধরেছে। প্রথম লোকটা এবার ঝাঁপিয়ে পড়ল প্রতুলের ওপর, কিন্তু তার শক্তি আর কতটুকু। মুহূর্তেই প্রতুল তাকে দুহাতে শূন্যে তুলে ঘরের অপর পাশে অবস্থিত টেবিলে নিক্ষেপ করল। টাল সামলাতে না পেরে লোকটা ছিটকে গিয়ে পড়ল। পুনরায় আঘাত পাওয়া মাত্রই তার ললাটের ক্ষতস্থান থেকে অঝোরে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। দ্বিতীয় লোকটা এবার ছুটে এলো। হাতে গুলিবিদ্ধ হয়েও তার যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সে প্রতুলের দিকে এগিয়ে আসতেই পেছন থেকে আনন্দমোহন পিস্তলের কুঁদোটা সজোরে বসিয়ে দিলেন তার মাথায়। সঙ্গে সঙ্গে লোকটা লুটিয়ে পড়ল মাটিতে। প্রথম লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়াতেই প্রতুল বলল, এখনো কিছু পাওনা আছে বুঝি? বলেই সে আর একটা ঘুষি এমনভাবে তার মুখের উপর বসিয়ে দিল যে সঙ্গে সঙ্গে তার নাকের পাটা ছিঁড়ে গেল। সামনের দাঁত দুটো খসে পড়ল জিভের ওপর। এখনো বলো তটিনী কোথায়, নইলে তোমার শাস্তির সবে শুরু হয়েছে, মনে রেখো। লোকটার তখন আর কথা কইবার মতো শক্তি বোধ করি ছিল না। তবুও ক্লিষ্ট কণ্ঠে সে ধীরে ধীরে বলল, পাশের ঘরে। আনন্দমোহনকে সেখানে অপেক্ষা করতে বলে প্রতুল ছুটে এলো ঘরের পাশে। তটিনী অচৈতন্য, সম্ভবত ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। মাথায় হাত বুলোতে বুলোতে প্রতুল তাকে দুবার ডাকল, তটিনী, তটিনী মা। কিন্তু কোনো সাড়া পেল না। তাকে এই ঘরে নিয়ে এলো সে। আগের মতোই কঠিন স্বরে লোকটাকে বলল, কতক্ষণ ক্লোরোফর্ম করা হয়েছে? ঘন্টা দুয়েক। আনন্দমোহনের পানে ফিরে প্রতুল বলল, তাহলে এখনই জ্ঞান ফিরে আসবে। লোকটার জীবনী শক্তি বোধ করি শেষ হয়ে এসেছিল, তাই সে বলল, যাওয়ার আগে আপনাদের কাছে একটা কথা শুনে যেতে চাই প্রতুল বাবু। কি করে আপনারা এ বাড়ির সন্ধান পেলেন? খুবই সহজ উপায়। তোমার জুতোর তলাটা একবার দেখো, দেখবে একটা দ অক্ষর লেখা, অর্থাৎ
তুমি দস্যু। সেটা হাসপাতালে আমি করে রেখেছিলাম, আর তারই সঙ্গে এমন একটা কালি লাগিয়ে রেখেছিলাম যে যেখান দিয়েই তুমি চলো না কেন ওই অক্ষরটা ছাপ পড়তে পড়তে যাবে। এই দেখো। কথা শেষে সে নিজেই লোকটার এক পাটি রবারের জুতো তুলে দেখালো। আনন্দমোহন সপ্রশংস দৃষ্টিতে একবার প্রতুলের পানে তাকালেন। কিন্তু কিন্তু তোমরা এতগুলো লোককে খুন করলে কেন? আমি যখন রেঙ্গুনে, তখন আমার বাবা একটা ক্লাব তৈরি করেন। তাতে এক সময় ওই চাঁদমোহন, রায়মোহন আর বিক্রম রায়, এরা তিনজন সভ্য হতে চেয়েছিল, কিন্তু কী কারণে জানি না বাবা তাদের সভ্য করেননি। তার কিছুদিন পরই তারা বাবাকে হত্যা করে, পিঠে ছুরি বসিয়ে দেয়। রেঙ্গুন থেকে ফিরে এসে খবরটা শুনে আমি তার প্রতিহিংসা নেব বলে বহু দিন ধরে সুযোগ খুঁজে এসেছি, কিন্তু তাদের খোঁজ পাইনি। শেষে একদিন চাঁদমোহনকে একটা অফিসে দেখলাম, পরে জানলুম ওইটাই ওর নিজের অফিস। তারপর একে একে সবাইকে খুঁজে বের করে আমি ত্রিবান্দমকে মারলে কেন? ত্রিবান্দম আমাদের অনেক গোপনীয় কথা জেনে ফেলেছিল, তাই 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 তাকেও তাই লোকটার কথা শেষ হলো না, বোধ করি আর কোনোদিন হবেও না। শুধু তার রক্তাক্ত ওষ্ঠ বার কয়েক কেঁপে উঠল। তারপর এক সময় দেহটাও ধীরে ধীরে নিষ্পন্দ হয়ে গেল। এতক্ষণ আপনি শুনছিলেন কল্লোল কুমার দত্তের কাহিনী অন্ধকার। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।